আপনি কি দেখলেন? আমরা যদি কয়েকটা জিনিস উল্লেখ করি, প্রথম কথা, জুলাই ঝুলে গেছে, কোনো সন্দেহ নেই। ওই জুলাই সনদ, তারপরে সেই শপথ, কি কি সব মামুর বাড়ির আবদার, সে সকল আবদার বিএনপি ছুঁড়ে ফেলে দিয়েছে। অপরদিকে মন্ত্রিসভায় বসানো হয়েছে রজার রহমান, খলিলুর রহমান, কত নাম, কত দেশের নাগরিকত্ব আমরা জানি না, যেই ব্যক্তির বিষয়ে স্বয়ং বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছেন তারা একাধিকবার আপত্তি তুলেছেন। তার মধ্যে অন্যতম আমরা বলতে পারি বিশেষ করে শিলং সালাউদ্দিন নামে যিনি পরিচিত, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন। তিনি একের পর এক কিন্তু আপত্তি জানিয়েছিলেন। আরও অন্যান্য সিনিয়র রাজনীতিবিদ বিএনপির তারা আপত্তি জানিয়েছিলেন। তিনি বিদেশি নাগরিক, এটিও তারা বলেছিলেন। সেই ব্যক্তিকে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কোন বিবেচনায়? ডিপ স্টেট ভাসুরের নাম মুখে তারা না নিতে পারলে আমরাই নেই, যে ইউএসএ এবং ভারত কার কি কেরামতিটা কি, ম্যাজিকটা কি এখানে তারেকের? প্রথমত হলো দুইটা বিষয় আপনি উঠিয়েছেন, সেটা হলো যে জুলাই সনদ বা জুলাই যে গণভোট, তারপর সংবিধান সংস্কার সবই ঝুলে গেছে। এটা দিয়ে আপনার যদি বলি যে এটা কেমনে ঝুললো হলো, প্রথমত হলো বিএনপি যেটা ফলো করেছে সংবিধান ফলো করেছে। তো বিএনপির ফলোটা হলো তারা মনে করে যে সংবিধানে এই জিনিসটা নাই। সো এটা আমি সংক্ষেপে একটু জাস্ট আপনার বলি, এখানে আসলে এই জুলাই সনদের বা এই যে গণভোট বা সংবিধান সংস্কার পুরোটার মধ্যে ত্রুটিগুলি কোথায় কোথায় আছে, যে ত্রুটিগুলো বিএনপি গোপনে বের করে রেখেছিল বা তারা শেষ মুহূর্তে সেই অস্ত্রটা খেলেছে। সেটা হলো প্রথম হলো যে অধ্যাদেশ দিয়ে এই জুলাই গণভোটটা করা হয়েছে এবং সংস্কারের যে হানাভোটটা করা হয়েছে, এইটার বৈধতা নিয়ে কোশ্চেন আছে। কারণ রাষ্ট্রপতি এই ধরনের অধ্যাদেশ দিতে পারেন কিনা এটা নিয়ে কোশ্চেন। কি কারণে? কারণ রাষ্ট্রপতি কিন্তু ওই ধরনের অধ্যাদেশ দিতে পারেন না যেটা সংবিধানে নাই। রাষ্ট্রপতি শুধুমাত্র অধ্যাদেশ দিতে পারেন যেটা সংবিধান আছে তার সংশোধনের জন্য উনি একটা অধ্যাদেশ দিতে পারেন, কিন্তু তিনি কোনো অধ্যাদেশ নতুন কিছু নিয়ে আসতে পারেন না। সো এই গণভোটটা আমাদের সংবিধানে নাই এবং সংবিধান সংস্কারের কোনো বিষয় আমাদের সংবিধানে নাই। যা করতে হবে সংবিধানের আলোকে সংসদে করতে হবে, এর বাইরে করা যাবে না। তো প্রথমেই যে অধ্যাদেশটা জারি হয়েছে সেটা কিন্তু ত্রুটিপূর্ণ বলা হচ্ছে। দুই নম্বর হলো যে গণভোটটা যে করা হয়েছে সেখানে যে প্রস্তাবগুলোর মধ্যে আছে যে 180 দিনের মধ্যে বা কত দিনের মধ্যে যেটা অটোমেটিক্যালি যদি সংসদে পাশ না হয় তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে তখন কোশ্চেন আসছে এটার বৈধতা নিয়ে। বৈধতাটা কোন জায়গায়? তাহলে সংবিধান সংস্কার পরিষদের দরকারটা, এটা তো অটো, আপনি এটা গণভোটে পাশ হচ্ছে, আপনার সংবিধান সংস্কার পরিষদের কোনো দরকার নেই এবং আপনি অটো এটা পাশ হয়ে যেতে পারে। তো সেটা অটো পাশ হলে তো আর সংবিধান সংস্কার। সো এখানে দুই নম্বর ত্রুটি। 3 নম্বর ত্রুটিটা হলো যে গণভোটটা যে চারটা ইস্যুতে একটা উত্তর, এটা একটা ত্রুটিপূর্ণ। আর লিগ্যাল দিক থেকে যেটা হলো বিএনপি যেটা ধরেছে, এগুলা কিন্তু বিএনপি একটাও ধরে নেই এখন পর্যন্ত। যদি চাপে পড়ে এগুলা কিন্তু তার হাতের অস্ত্র রয়ে গেছে, যদি পলিটিক্যাল চাপে পড়ে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মানে বিএনপি একদম তাৎক্ষণিক জিনিসটা ধরছে যে আমরা কোন ভিত্তিতে শপথ নেব। সংবিধানে তো থাকতে হবে আমার শপথ গ্রহণের ব্যাপারটা। বাংলাদেশ সংবিধানে আছে যে রাষ্ট্রপতি নির্বাচন এবং কি বলে সংসদ নির্বাচন। বাংলাদেশ সংবিধানে তো সংবিধান পরিষদ নির্বাচনের কোনো বিধান নেই। সো এই যে সংবিধান পরিষদ আমরা কেমনে করব? আর যদি সংবিধান পরিষদ করতে এটা তো শপথ নিতে হবে। তো নর্মালি শপথের যে যদি কোনো একটা সাংবিধানিক নির্বাচনের ব্যবস্থা থাকে তার একটা শপথ গ্রহণের পদ্ধতিও থাকে তফসিলের মধ্যে। তো সেটাও তো নাই যে আমরা কি পাঠ করে এই সংবিধান পরিষদে সদস্য হব। সো এটাও নাই। সো বিএনপি কিন্তু এই জায়গাটা ধরেছে, আইনের জায়গাটা, যে এটা সংবিধানেই নেই। প্রথমত এটা সংবিধান পরিষদ সংবিধান নেই, দ্বিতীয় হলো আমরা ওত নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই আমাদের। যেটা ওত না হবে এটা সংবিধানের বাইরে যাওয়া, বা আমরা সংবিধানের বাইরে যাব না। ব্যাস, বিএনপি প্রথম রাতেই বিড়ালটাকে মারার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কতটা সফল হয়েছে ভবিষ্যৎ দেখা যাবে। এবং তাদের এই চেষ্টাটা যে তারা করবে এটা কিন্তু 2-1 দিন আগে প্রকাশ পাচ্ছিল, যদি এই বিষয়গুলো অনেক সময় আলোচনা হয়েছে। এবার আসেন 2 নম্বর বিষয়টা। এই 1 নম্বরটাতে এই জুলাই ঝুলে যাওয়ার ব্যাপারটাতে আরেকটু
আমার জিজ্ঞাসা আছে। আমরা জুলাই জঙ্গি মবস্টারদের মধ্যে অন্যতম সার্জিস ফার্জিস এই পাটোয়ারি অনেককেই বলতে শুনছি, বলতে কান্নাকাটিই করছেন। আবার ওই যে ম্যাটিকুলাসলি ডিজাইনের যে মূল হোতা যাকে দেখানো হলো মাহফুজ, তো সেও এক প্রকার বলছে যে আতাত করে গেছো কেন ক্ষমতা, এবার বোঝো ঠেলা। অর্থাৎ জুলাই জঙ্গিদের বক্তব্য হচ্ছে যে সংবিধান অনুযায়ী, বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। তো সংবিধান মানলে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেখানে সংবিধানের একটা জিনিস মানা হচ্ছে আর একটা জিনিস মানা হচ্ছে না, এইটার কি জবাব? ওয়েল, এইটা বিশেষ পরিস্থিতিতে যে সুবিধাটা হয়, যখন ভ্যাকুয়াম তৈরি হয় বিশেষ পরিস্থিতিতে, এইসব বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি ইয়ের কাছে যে সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সে অনুসারে রাষ্ট্রপতি, যেটা বলা হয় ভুয়া পরামর্শ, যদিও রাষ্ট্রপতি নেন নাই, এটা জাস্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের সই করা হয়েছে, যদিও ওই বিচারপতিরা 3জনই তখন ছিলেন সেনা সদর দপ্তরে আশ্রিত। তো সেই একই ওই সময়ের মধ্যেই যখন এই 7 জনের সই সহ একটা পরামর্শ নেওয়া হয়, সেই পরামর্শকে যদি সেই পরামর্শ যদি কেউ চ্যালেঞ্জ না করে, তাহলে একটা আইনি বৈধতা আছে। যে আইনি বৈধতা আরো বৈধতা লাভ করবে, এখনো কিন্তু বৈধতা লাভ করেনি, কিন্তু এখনো কিন্তু অন্তর্বর্তী সরকারের কি বলে প্রাতিষ্ঠানিক বৈধতা এখনো হয়নি। যেটা হয়েছে সেগুলো সামান্য পরামর্শ দ্বারা যে আইনের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা দ্বারা হয়েছে। এখন কিভাবে তারা বৈধতা পেতে পারে, সেগুলো একমাত্র যদি এই সংসদ ওই রাষ্ট্রপতির যে পরামর্শটা যেটা দিয়েছে সেটার ভিত্তিতে যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে সেই বিল এনে সেটাকে বৈধতা দেয়, তাইলে কিন্তু বৈধ হয়ে যাবে। ক্লিয়ার, অনেক ধন্যবাদ। এখন আমার তো একটু আতঙ্ক কাজ করছে মনের মধ্যে, যদি জুলাই যোদ্ধারা এখন আবার রাজুতে ডাকে, তারেক রহমানের কি ভয় নাই, মরার ভয় নাই? ফেসিবাদ যেদিকে পালিয়ে গেল সেদিকে যদি তারেক রহমানকে পালিয়ে যেতে হয়, শেখ হাসিনার পরিণতি যদি তার হয়? ওয়েল, এটা তো আন্দাজ করা, মানে একটা কল্পনা করা যেতে পারে। তো এই কল্পনা করা যেতে পারে, এটা হতেও পারতো, কিন্তু এটা মানে অস্বাভাবিক কিছু ব্যাপার না। কিন্তু হবে না কেন, সেটার যুক্তিটা হলো যে মানুষ প্রতারিত হয়েছে। যে মানুষ একবার প্রতারিত হয়, সে কি বলে না, নেড়া বেলতলায় কি আরেকবার যায়? তো আপনি রাজুতে ডাকলে এখন আর যারা রাজুতে যাবে তারাই তো এখন রাজুর ধারের পাশে হলগুলিতে নাই, চলে গেছে, তারা সরে গেছে, তারা নিরাপদ আশ্রয় নিছে। তো তারা যদি নিরাপদ আশ্রয় নেয়, তারা যদি রাজুতে আসতে না পারে, তাহলে সাধারণ মানুষ কেমনে আসবে, বা সাধারণ ছাত্রছাত্রীরা কেমনে আসবে? আর সাধারণ ছাত্রছাত্রীরা তো ইতিমধ্যেই নিজেরা প্রকাশ করছে যে আমরা প্রতারিত হয়েছি, এরা আমাদেরকে প্রতারিত করছে, এরা আমাদেরকে ডেকে এনে আমাদেরকে এগুলা করাইছে, এবং যেগুলোর কারণে একটা রাষ্ট্র ধ্বংস হয়েছে। এটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা এখন বোঝে। যে কারণে আমি ইলেকশনের রেজাল্টের পরের দিনই কিন্তু খেয়াল করে দেখেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মানে বামদের কোনো অস্তিত্ব নাই। 3 খান 4 খান 5 খান গুণ, মানে আপনি 40,000-এর মধ্যে স্টুডেন্টের মধ্যে আপনি 5 খান গান গাইতেছে, কিন্তু 5 খান সাহস পেয়েছে। তো কেন সাহস পেয়েছে? সাহস পেয়েছে হইলো যে যারা আগে 5,000 ছিল তারা নাই, নিখোঁজ। তো এই 5 খান কিন্তু এখন 5,000-এর জায়গাতে যায়, তারা নাচানাগানি করতেছে। জি, একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, বিভিন্ন স্তরের, তা প্রায় 100-200 মানুষের সাথে আমি এ যাবৎ কথা বলেছি জুলাইয়ের আন্দোলন কেন্দ্রিক। তাদের মধ্যে প্রায় 95% শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন যে তারা প্রতারিত হয়েছেন, এবং কিভাবে সেটাও জানিয়েছেন। নানান সময় ছাত্রলীগের ব্যানারে বিভিন্ন ছেলেপেলেরা এসে সাধারণ শিক্ষার্থীদের উত্ত্যক্ত করত, এবং ছাত্র রাজনীতি থেকে সাধারণ শিক্ষার্থীরা বিমুখ হয়ে পড়েছিল। তাদের চোখের সামনে তারা বলতে শুনেছে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যে এগুলো ইলেকশন কিছুই হচ্ছে না। এই যে ভোট দেওয়ার যে ইচ্ছা, বা এই যে হাড্ডাহাড্ডি লড়াই, কোনো কিছু তারা দেখেনি। এবং তারা যেহেতু এই জেনারেশন জি, তো তারা এক প্রকার রাজনীতি নিয়ে অনাগ্রহী ছিল, এবং তাদের ক্যাম্পাসের কিছু ছেলে পেলে যাদেরকে তারা ভদ্রসদ্র হিসেবে জানতো, যাদেরকে নিরপেক্ষ হিসেবে জানতো, বিভিন্ন সময় তাদের সাহায্য সহযোগিতা করত, তারা এসে জুলাইতে তাদেরকে আহ্বান জানিয়েছে যে আমরা সাধারণ ছাত্র, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই বলে যারা চিৎকার করতো, আন্দোলন করতো, তারা এসে এই সব বিষয় তাদেরকে অনুপ্রাণিত, ইনফ্লুয়েন্স করেছে। জুলাই পরবর্তী তারা দেখেছে ওই সকল ছাত্রছাত্রীরাই ছিল শিবির। এমনও দেখেছে যে যেই নারী স্বাভাবিক কাপড় চোপড় চলাফেরা করতো, জামাত ইসলামের ভাষায় উলঙ্গ হয়ে চলতো, সে সকল নারীরা পরে আবার হিজাবে মুড়ে নিয়েছে,
এবং তাদেরকে সেই প্রশ্ন করা হলে যে আপনারা তো কয়দিন আগে সেলোয়ার কামিজ পরেছিলেন, তখন তারা বলতো যে না, জান্নাতে যেতে হবে, তো জাহান্নামে যাব নাকি, এখন আর আগের অবস্থা নাই, স্বৈরাচার চলে গেছে, এরকম একটা বিষয়। এবং আমরা তো দেখেছি সামান্তা নামান্তা কত কত আন্তা, এমনকি একজন নাস্তিক দিশেহারা পারুল, সে সারা জীবন মানে খোলামেলা কাপড় চোপড় পরেছে, সেও সে ঘোমটা দিয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুনামি ম্যাম, তিনি বিকিনি পরে, তার অনেক অসংখ্য ছবি আছে এবং এগুলো তার সে প্রাউডলি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করতো। এখন মাঝে মাঝে বোরকা পরে, মাথায় একটু ঘোমটা দেয়। তো হ্যাঁ, এই ভণ্ডামি আমরা দেখেছি, সাধারণ শিক্ষার্থীরাও দেখেছে, তারা যে প্রতারিত হয়েছে। আমি বলছি না শেখ হাসিনা ভালো, তারিক যে খারাপ, তারিক যে ভালো, শেখ হাসিনা খারাপ, আমি কোনো কম্পেয়ার করছি না, কিন্তু যেভাবে পোর্ট্রেট করা হয়েছিল সেটা প্রতারণা ছিল, এটা সাধারণ শিক্ষার্থী বুঝে গেছে। এইবার যদি উল্টা মায়ের দেয় তাহলে কি হবে? শিবির জামাত যাবে কোথায়, বা বিএনপির বা কি হবে? যদি 2-4 লাইন আপনি বলতে চান। এইটা একটু আমার ধারণা যে সাধারণ ছাত্রছাত্রী শুধু না, সাধারণ মানুষও কিন্তু একটু থমকে গেছে এখন। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীকে যেমন ধর এখন যদি ডাক দেওয়া হয় যে আমরা এই করব, আমরা আমরা এইটা চেঞ্জ করে ফেলবো, ওইটা চেঞ্জ করবো, এখন আর হুঙ্কার দেওয়া এটা কিন্তু কোনো কাজে আসবে না। কাজে আসবে না এই জন্য যেটা আপনি বলছেন যে মানুষের মধ্যে যখন একবার হতাশা তৈরি হয়, সেই হতাশা থেকে মানুষ কিন্তু আর কখনো আপনার ডাকে আর রয়েছে, যখন ভাববে যে এই ডাকটা ভুয়া ছিল, সে যখন জানে যে এই ডাকটা মানে যেই ডাকুক না কেন। এবং ইভেন আমি আপনার বলি যে এখন যদি সেদান জামাত এত বড় শক্তি হয়ে 77 আসন নিয়েছে, আপনি তারা ডাক দেখ না, তারা ডাক দিক, সাহস থাকলে তারা ডাক দিক। তারা তো হুঙ্কার দিয়েছিল যে আমরা শপথ নেব না, যদি ওরা শপথ না নেয় আমরা শপথ নেব না। 15 মিনিটের মধ্যে কেন চেঞ্জ হলো? কারণ তারা জানে তাদের এই ডাকে কোনো লাভ হবে না। এই ডাকে আপনি আক্তার, এটা শোনার পরে আক্তার সংসদ ভবন থেকে দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে, আপনি ছবিগুলো দেখছেন, সে চলে যাচ্ছে, সে আর আসবে না। হ্যাঁ, 15 মিনিট পরে আবার সে কিন্তু আবার তাদের অবস্থান চেয়ে 15-20 পর সে কিন্তু তারা শপথ নিচ্ছে। এর কারণটা কি? কারণ এখন যেটা আগে তারা পাবলিকের নাটকে ইউজ করতে পেরেছে, পাবলিকের নাটকে তাদের একটা নিরপেক্ষ চেহারা দিয়ে পাবলিকের নার্ভকে ইউজ করে পাবলিককে মানে ভুল বুঝাইতে পারছে। এখন পাবলিক এদেরকে চেনে, এখন এদের কোনো কাণ্ড কারখানা, রাগ বিরাগ কোনো কিছু মানুষের কিছু কেয়ার করে না, পাত্তা না। তারা কি মানুষ কি চায়, মানুষ সাধারণ মানুষ যেটা চায় তারা একটা স্বাভাবিক চলাচল। এখন শেখ হাসিনা গভর্নমেন্টটা আছে কি নাই বা তারেক রহমান আছে কি নাই, এটা কিন্তু এখন মানুষ বিশ্বাস করেন সাধারণ মানুষের মধ্যে এটা কোনো কেন, মানুষ শান্তি চায়। যে অশান্তির রাজত্ব তৈরি হয়েছে, তারেক রহমান যদি মিনিমাম শান্তি ফেরত আনতে পারে, আমার একটা ধারণা যে অনেক দিন তিনি জামাতের উৎপাত থেকে উনি মিনিমাম শান্তি আনতে পারলেই হবে। কিন্তু জামাতের দুইটা পিটান দিলে, কেস কি পিটান দিতে পারলে, যে কোনো যেখানে গেঞ্জাম করবা কেস কি পিটান যদি দিয়ে দিতে পারে, জাস্ট তার পুলিশ বাহিনীকে দিয়ে, বিশ্বাস করেন মানুষ একে এর মানে এটা হলো স্বাভাবিক প্রবৃত্তিতে চলে যাবে। ইভেন আওয়ামী লীগেরা বলে ভাই এখন তো ভালো, এখন তো একটু জানে বাঁচতেছে, আগে তো আরো মাইরে ফেলাইতে চিত, এখন তো আর মারতে আসতেছে না। এইটুকু হইলে কিন্তু সাধারণ আওয়ামী লীগেরও কিন্তু মনে করে ভাই ঠিক আছে তারেক রহমান আর কেউ না থাকুক, এখন তারেক রহমানই থাকুক, অসুবিধা নেই আমাদের, কিন্তু ওই জানোয়ারগুলো যেন না আসে। কারণ এই জানোয়ারগুলির জানুয়ারি কর্মকাণ্ড এরা দেখেছে, জামাতের জানুয়ারি এরা দেখেছে, এনসিপির জানুয়ারি এরা দেখেছে, শিবিরের জানুয়ারি এরা দেখেছে, মানুষ দেখেছে। এত বড় ভোট চুরি, মানে এটা তো মানে সন্ধ্যার ভোট, এত বড় ঘটনার পরে হাজারো এভিডেন্স থাকার পরে মানুষ ভোট নিয়ে প্রশ্ন তুলছে না, কারণ ছাইরে দেওয়া কাইন্দাবাচি। অতীতে আমরা দেখেছি পূর্ণের মা রানীর ধর্ষণের ঘটনা, আমাদের এটা লোমহর্ষকর ঘটনা, সবাইকে আহত করেছে। 2001 সালের বিএনপি ক্ষমতায় আসার পরে যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন চালিয়েছিল, এই বলে যে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়। এবার দেখলাম হিন্দু ধর্মাবলম্বীদের বেশিরভাগ বিএনপিকে ভোট দিয়েছে, যে জামাতের যে বিএনপি বেটার। তো বিএনপির সেই মিথ ভাঙলো। আমি জানি না এখন এই ছাত্র উপদেষ্টা কি বলে, ছাত্র যারা এমপি হয়েছে তাদের বিশেষ কোটা ইউনুস ফোন করে করে অনেকে নাকি এমপি বানিয়েছে, তারা আবার সংসদে দৌড়ে গেল। হাসনাত আবদুল্লাহ সে আবার জার্সি পরে সংসদে গেল। আপনি যে ভিডিওর কথা বলছিলেন তারা দৌড়ে বের হয়ে গেছে। আমরা দেখেছি জুলাই জঙ্গিরা বঙ্গবন্ধুর শুধু না, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম ইতিহাসের সাক্ষী সেই বাড়িটি ধানমন্ডি 32-এর সামনে তারা একটি বিশেষ গান বাজাতো লাউড স্পিকারে, যে আর যাব না বেগুন তুলেতে। সাইফুল আলম ভাই, আপনি আমার অগ্রজ এই ধরনের গান বা এগুলো যৌনতা কেন্দ্রিক গান, এগুলো আসলে এইভাবে বাজানো যায়। আর জুলাই জঙ্গিরা যা আমাদেরকে দেখিয়েছে, আমাদের সামাজিক যে অবকাঠামো, পারস্পরিক শ্রদ্ধা ভক্তি, বড় ছোট, এগুলো ভেঙে দিয়েছে। আমাদের আজকে কথা বলতে হয় হাদিকে নিয়ে, যার মানে সিগনেচার স্লোগান হচ্ছে যে নারীর জননাঙ্গ। তো এগুলো